আমাদের এই ফটিকছড়ির গর্ব, আমাদের চট্টগ্রাম বিভাগের হয়তো বাংলাদেশের কয়েকজনের মধ্যে একজন। আমি গর্ববোধ করি এইরকম একজন মানুষের পিছিয়ে আমরা রাজনীতি করি। এইরকম শান্তশিষ্ট এবং প্রশাসন যেখানে তার প্রশাসন শিবির দিতে বাধ্য হয়, তার পিছনে রাজনীতি জনতার এমপি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। ধন্যবাদ। যে অনেকগুলো উপাধি আমাকে দেওয়া হয়েছে, যেগুলোর কতটা আমি উপযুক্ত আমি জানি না, এরপরেও ভালোই লাগে প্রশংসা শুনতে, তাই না? সেই হিসাবে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথিকে, উনিও আমাকে অনেক প্রশংসা সুযোগ উপাধি দিয়েছেন। যাও, আমি যোগ্য হই না হয় এগুলো নিয়ে নিয়ে তো আজকের এই পুনর্মিলনীর সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের বিশেষ কৃতিত্ব, আমাদের বিশেষ গর্বের ব্যাপার হচ্ছে তিনি আমাদের এলাকার ফটিকছড়ির সন্তান এবং বিশেষত আপনাদের এই এলাকারই সন্তান, আমাদের বিএনপি কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ ফেডারেশন অফ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক। একই সাথে ওনার আরো অনেকগুলো দায়িত্ব আছে, কেন্দ্র থেকে ওনাকে দেওয়া হয়েছে। তো সে বিশেষ ব্যক্তি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন, অন্যদিকে আবার বয়সের দিক থেকে স্নেহভাজন বলা যাবে। যাও, সব মিলে জনাব কাদের গনি চৌধুরী সাহেব আমার এখানে, আমি তো সভাপতি আজকে জানি না, আমার তো হয়তো বলার তেমন কিছু নাই, বলা যায় কিছু প্রধান অতিথি বলেছেন এবং আমাদের অন্যান্য বক্তারা যারা আছে তারা অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে বর্তমান অবস্থা পরিস্থিতি সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো আজকে তবু আমি মেনশন করতে চাই আমাদের কয়েকজন নেতৃবর্গ আছেন যারা এখানে উপস্থিত আছেন, তাদের জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব কি বলে জাফরনগরের আমাদের আহ্বায়ক। তো যেখানে আমার রক্ত ঝরেছে, আমি বলছি না ওটার জন্য আবার নজরুল সাহেবকে আপনারা দোষারোপ করেন, ওকে আমার বলাই হয়নি, বা আমাদের যে টিম ঠিক মতো আমাকে ইয়ে করেন, আমাকে কয়েকবারই শুনিয়েছে আপনি আসতেছেন আমাকে বলেন নাই কেন, কতটা ঠিক। আমি জানতাম না যে আমাদের টিম কিন্তু যথাসময়ে নুরুদ্দিন সাহেবকে অবহিত করে নাই, করলে হয়তো, যদিও আমাদের স্বল্প সময়ের ওইটা একটা প্রোগ্রাম ছিল, জাস্ট কোনো প্রোগ্রাম ছিল না, ঘুরে একটু বাজারে লিফলেট বিতরণ ছিল, কিন্তু হয়তো নুরুদ্দিন ওর লোকজনকে নিয়ে হয়তো ওখানে থাকতে পারতো, হয়তো এই অঘটনটা ঘটতো না। যা হোক, সেটা আমি আমাদের এখন আজকের এই সুযোগ হয়েছে সবার সামনে, আমাদের টিমের পক্ষ থেকে আমি দুঃখিত এটার জন্য। ভবিষ্যতে আবার যদি আমি মার খাই, সেটা নুরুদ্দিন সাহেবও মার খাবে একসাথে, একা খাবো না, এইটা বলে দিচ্ছি। যাও, আছে আবার আমাদের সেলিম ভাই আছেন দাঁত মারার, তারপরে আমার প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ইলিয়াস ভাই আছে, তারপরে রাহি আছে, জাহেদ আছে বক্তপুরের, তারপরে জসিম আছে, তারপরে ওদিকে আমাদের শ্রমিক দলের মেম্বার সভাপতি উপজেলা, এভাবে আমাদের অন্যান্য নেতৃবর্গের সামনে অনেক নেতৃবর্গ অবস্থায় সবাই আছে, আরো অন্যান্য অনেক নেতৃবর্গরা আছে। যদিও সংক্ষিপ্ত খুব বেশি লোকজন যে এখানে আছে বা ঈদের পরে হয়তো সাধারণত হয় না, বিশেষ করে আমরা অন্য সময় যখন করেছি বাড়িতে একটু সময় নিয়ে বিকেলবেলা সন্ধ্যাবেলায় আমরা করেছি, কখনো যাই এই সময় সবাই একটু এদিক ওদিক হয়তো বিভিন্নভাবে একটু ভ্রমণ করতে চায়। আমি সভাপতি হিসেবে সভাপতি টাইপের কথাই বলছি, তো বক্তৃতা দেওয়ার কিছু নেই, গল্প স্বল্প সময় কাটানো এই আর কি। তো আপনাদেরকে আমি একটা বিশেষভাবে একটা অভিনন্দন জানাতে চাই সবাইকে, আমাদের নেতা কর্মীকে, পরবর্তীতে আমাদের যে জনগণ আছে তাদেরকে। এই অভিনন্দনটা একটা কারণ, সেটা হচ্ছে 28শে অক্টোবরের পরে আমাদের উপর যে রকমের জেল জুলুম নির্যাতন
কারণ আওয়ামী লীগ জানতো যে কোনোভাবেই তারা বিএনপিকে না দমায়া জোর করে না করলে পরে কিন্তু এই নির্বাচন করা সম্ভব না, হবে না। আর যদি নির্বাচনে যদি বিএনপি শর্ত মেনে আসে তাহলে নির্ঘাত পরাজয়, এমনকি 50% সুষ্ঠু ভোট হলেও কিন্তু তারা কোনোভাবেই জিতে আসতে পারবে না। এটা জানতো বলেই একমাত্র পথ সেদিন বেছে নিয়েছিল 28 অক্টোবরের জনসভায় আমাদের নৃশংসভাবে যে নির্যাতন, মানে যে অস্ত্রের ব্যবহার করেছে, অস্ত্রের এই হুলি খেলার মাধ্যমে শুরু করেছে নির্বাচন অবধি। কিন্তু এই নির্যাতনের ভয়াবহতা, মানুষের আহাজারি, সেগুলোকে উপেক্ষা করে, জনমতকে উপেক্ষা করে, বিদেশি রাষ্ট্রের অবজারভেশন যে পর্যবেক্ষণ ছিল সেগুলোকে উপেক্ষা করে কিন্তু তারা আমাদের উপর জেল জুলুম সমস্ত কিছু বেধড়কভাবে চাপিয়েছে। কিন্তু আমাদের যে আহ্বান ছিল, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আমাদের আহ্বান ছিল যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, আমাদের সমস্ত নেতা কর্মীরা কিন্তু এই আহ্বানটা কিন্তু জনগণের কাছে ছড়িয়ে দিয়েছিল, জনগণ সেটা মেনেছে। সেজন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে সুযোগ পেয়েছে, অন্যদিন আমাদের হয়নি, যে আপনারা আপনাদের আহ্বানে জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। কাজী গনি সাহেব যথার্থই বলেছেন, কিন্তু উনি একটু কম বলেছেন বলে আমি একটু ওনাকে বেশি বলতে চাচ্ছি। যে না 7% না, অন্তত 10% দেন, তো কৃপণতা করে রাখতে আমি 10% পাইছে, আমার বললাম ঠিক আছে, তো 10% পেয়েছে, বাকি 90% আপনাদের অনুরোধে এদেশের জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। সেটাই নৈতিক পরাজয় না, সর্বদা পরাজয় সেদিনই আওয়ামী লীগের হয়ে গেছে। জনগণ তাদের রায় প্রত্যক্ষভাবে সেদিন দিয়েছিল বলেই কিন্তু সেদিন এদেশের মানুষের বিজয় অর্জিত হয়েছে, তারেক রহমানের বিজয় অর্জিত হয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় অর্জিত হয়েছে। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। আজকে যে অবস্থা, সেগুলো নতুন করে বলার পিছনে আপনারা নিজেরাই জানেন কোথায় আছে আমরা। কোন স্বাধীনতা আছে? বাক স্বাধীনতা নাই, কিচ্ছু নাই, গণতন্ত্র তো নাই। আপনি ভোট দিতে যাবেন, সেটা প্রহসন। আপনারা দেখেন, আপনার 3টা নির্বাচন, গত 3টা নির্বাচনকে আপনারা প্রত্যক্ষ করেছেন। যত নির্বাচন হয়েছে জনগণ, আমরা দল নির্বাচন বর্জন করেছি। সেদিনও কিন্তু জনগণের বিজয় অর্জিত হয়েছে, কারণ 153টা আসনে কোন রকমের নির্বাচনে হয়নি। বিনা নির্বাচনে কলা গাছকে ওরা নির্বাচিত করিয়ে দিয়েছে। 14 নির্বাচন এক অভিনব পন্থায় 18 নির্বাচন হয়েছে, যেখানে আমিও একজন প্রার্থী ছিলাম, আপনাদেরই একজন প্রার্থী। তো সেখানে আগের রাতে নির্বাচন শেষ, তারপরে 60% থেকে 65% আগের রাতে নিয়ে বাকি 45-40% জন্য পরের দিনও লড়াই করেছে ওরা। এর মধ্যেও কিন্তু আমাকে আপনার প্রচুর, আপনাদের কারণে কিন্তু 1 ঘন্টা যাওয়ার সময় পেয়েছে। 49,753 ভোট। তো যাও, এটা মানে হচ্ছে আমরা প্রতিরোধ করেছিলাম। আমরা কিন্তু আমি প্রায় সব জায়গায় বলেছি, আমি সেদিন আমাকে এই ভোটটা দিয়েছেন। যদি আমি কর্নেল বাহার যদি স্বতন্ত্র নির্বাচন করি, তাহলে আমি অনেক হিসাব করে দেখেছি, আমি হয়তো 10-12 হাজার ভোট পেতে পারি একটা সুষ্ঠু নির্বাচন করে। আপনারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সবার হয়তো দোয়া বা অ্যাক্টিভ সাপোর্টে আমি 10-12 হাজার ভোট ইনশাল্লাহ পাবো। কিন্তু ধানের এই বেগম জিয়ার প্রতিনিধি হিসেবে যখন আমি ভোটে দাঁড়িয়েছি, একদিনের জন্য যদি আমি ঘরের থেকে বের না হতাম এবং সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে আমি 2 লক্ষ ভোটের অধিক ভোটে কিন্তু নির্বাচিত হতো। ভোটটা কিন্তু বেগম জিয়ার না, ধানের শীষ। ধানের শীষ হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মুখপাত্র। এটা যতদিন ম্যাডাম আছেন, তারপরে আমাদের
তারেক রহমান সাহেব আছেন, এটা ওনারাই ধারণ করতে গিয়ে হাত দিয়ে এই ধানের শীষটাকে ধরেছেন সবার সামনে ওনারাই। তো সুতরাং আমাকে কে চিনবে? আমাকে চেনার দরকার না, আমাকে কেউ চিনেও না। যারা মহিলারা আছে তারা কি আমাকে দেখেছে? দেখেন, আমার নাম জানে না। ওরা যায় ইলেকশনে, ব্যালটটা নেয়, ধানের শীষ কোথায় আছে মারো ওখানে। সেটা কি কলা গাছ নাকি আম গাছ না জাম গাছ? খালেদা জিয়ার প্রার্থী, খালেদা জিয়াকে ভোট দিচ্ছে, খালেদা জিয়াকে ভোট দিয়েছে। সুতরাং সেই নেত্রী আমাদের এখন নির্যাতনের মধ্যে, নির্মমতার মধ্যে, অমানবিক ব্যবহারের মধ্যে কালাতে হচ্ছে, কিন্তু উনি ভেঙে পড়েন না এক মুহূর্তের জন্য। ওনার দুই পুত্রের মধ্যে ছোট পুত্র এর মধ্যেই হলো থেকে চলে গেছেন। আরেকজনের সাথে কতদিন ওনার দেখা হয় না। এই মহিলা সব হারানো জীবনে, ওনার স্বামী আমাদের গর্বের মানুষ, উনি চলে গেছেন আমাদের ছেলে। কিভাবে? নির্মম ভাবে। এরপরেও কিন্তু এই মহিলা, এই মাত্র মহিলা এক মিনিটের জন্য কিন্তু ওনার কনফিডেন্স ছাড়েন নাই, আপোষ করেননি, এক মুহূর্তের জন্য করেন। আমাদের গর্বের ব্যাপার এরকম নেত্রী জানা। তাই এই নেত্রীর নেতৃত্ব নিয়ে আমরা জানি, আমরাও কিন্তু প্রত্যেকটা নেতা কর্মী ওনার নেতৃত্বের এই গুণটাকে ধারণ করি এবং এরাই বিএনপির নেতা কর্মী। আমরা ইন্ডিয়ার সেবাদাস হিসেবে আজকে পরিচিতি পেয়েছি। বাহ্যিকভাবে যদিও আমাদের উপর সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, একটা জিনিসই বাকি আছে ওদের উচ্চারণ করতে, সেটি হচ্ছে আমরা ওদের একটা অঙ্গরাজ্য কিনা, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি সম্পূর্ণভাবে। ইন্ডিয়া চিন্তা করেছে, ইন্ডিয়া হয়তো আমাদেরকে করল রাজ্যে পরিণত করতো, কিন্তু যে মুহূর্তে ওরা দেখেছে যে আমাদেরকে যদি ওরা আরেকটা রাজ্যে পরিণত করে তাহলে কিছু টাকা তো ঢালতে হবে, এখানে উন্নয়নমূলক কাজ করতে হবে। এখন যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বৈপরীত্য, ট্রেড ইমব্যালেন্স যাকে বলা হয়, ভারসাম্যহীনতা বাণিজ্যের, সেটা হচ্ছে ওদের কাছ থেকে আমরা 80% আনি, আমাদের এখান থেকে 20% মাত্র ওদের ওখানে রপ্তানি হয়। তার মানে এর বাইরেও ওদের ওখানে যে পর্যটনের হিসাব এবং যেখানে চিকিৎসার হিসাব, সেখানে প্রায় $6 বিলিয়ন বাণিজ্য ওরা আমাদের সাথে করে, যেটা ওদের হিসাবে সর্বোচ্চ। আর আমাদের কাছে এত সহজে যদি ওদের জিনিসপত্র আমাদের এখানে পাঠিয়ে দিতে পারে, তাহলে এটাকে ওদের অঙ্গরাজ্য করলে তো ওদের ক্ষতি আছে, তাই না? ওদের কথায় উঠতে হচ্ছে, ওদের কথায় বসতে হচ্ছে, সকালে ওদের কাছ থেকে টেলিফোন করে জেনে নিতে হচ্ছে বাংলাদেশকে কিভাবে চালাবো, আপনাদের কোনো নতুন নীতি আছে কিনা বলেন, আমরা সেভাবেই চালাবো। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা এখন এই মুহূর্তে। আমরা এই অবস্থাকে চলতে দিতে পারি না। অন্তত বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অবস্থা থেকে অবশ্যই জনগণকে মুক্ত করবে। গণতন্ত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা বলছে এই কারণে, এই যে কবরস্থান আছে, কবরস্থানের একটা কমিটি আপনি আজকে গিয়ে দেখেন আশেপাশে, ওখানেও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া আর কেউ নাই। সমস্ত জায়গায় মসজিদ কমিটি দেখেন, আপনি মসজিদ কমিটিকে আজকে গিয়ে যদি দেখেন, মসজিদ কমিটি দেখেন, ঠিক কিনা? মসজিদ কমিটি তো কিন্তু আপনারা পাবেন না এমন কাউকে যারা আওয়ামী লীগ করে না, করলে বলে যায় বাইরে। অথচ মসজিদ কমিটি কার হওয়ার কথা? যারা প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করেন, মুরব্বী যারা মুতল্লি, ওরাই তো হওয়ার কথা। যিনি মুতল্লি আছেন, ওই মসজিদ যিনি দান করেছেন ওই জায়গাটা, ওনাদের হওয়ার কথা, কিন্তু সেটা নাই বাস্তবে, সেটা নাই, আছে না? নাই। আর এই অবস্থা দিতে আছে আমার প্রশ্ন। আজ একটা জিনিস পরিষ্কার হয়, ভারত, চায়না আর রাশিয়া, এই অক্ষের কারণেই তো আমরা আজকে নিষ্পেষিত হচ্ছে। তারা
ইন্ডিয়ার আবার নিজস্ব একটা ধ্যান ধারণা হচ্ছে চায়নাকে ঢুকতে দেবে না, এই জন্য বাংলাদেশের উপরে আধিপত্য। আরো আন্তর্জাতিক অনেক অনেক পয়েন্ট আছে, সেগুলো বলতে চাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু এই কারণে কিন্তু আজকে বাংলাদেশের উপর মানে খড়খস্ত চালাচ্ছে। আরে আমাদের এখানে যা কিছু সাম্প্রদায়িকতা কথা বলে কিন্তু ওরা বলে দিবি যে আওয়ামী লীগ সাম্প্রদায়িক না, বিএনপি সাম্প্রদায়িক, জামাত শিবির অমুক সময় সবগুলোকে নিয়ে। আমরা তো জামাতের সাথে রাজনীতি করি না। জামাত আমাদের বন্ধু, একটা বন্ধু প্রতি একটা সংগঠন। এরকম বন্ধু প্রতি সংগঠন আমাদের অনেকগুলো আছে, অনেকগুলো আছে, তাই না? আমাদের জোটের মধ্যে তো কতগুলো অন্যান্য সংগঠন, সবাই তো বন্ধু প্রতি। কিন্তু এগুলো বলার কারণটা, এগুলো বলার কারণ নইলে বাস্তবতাটা কি? বাস্তবতা সাম্প্রদায়িকতা কিন্তু ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে কিন্তু মুসলমানদেরকে আপনারা দেখেছেন, ইউটিউবে অনেকগুলো দেখেছেন যে ইউটিউবে নামাজ পড়তেছে, জুমার নামাজে রাত্রি মেলা করে একটা পুলিশের এসআই ওরা বাইক করে দিচ্ছে, মানে জামাত ইয়ে থেকে 2-3 জনকে। এটা তো বাংলাদেশ আমরা চিন্তা করতে পারি। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িকতার সবচাইতে মানে অসাম্প্রদায়িকতার সবচেয়ে বড় উদাহরণ। যেটা আমরা আমাদের সাম্প্রদায়িকতা বলা হয়, আমরা কিন্তু আমাদের সময় বিএনপির সময় এটা মেনটেন করেছি। আমাদের নেত্রী কিন্তু সরাসরি এটার বিরুদ্ধে কথা বলেছেন, স্ট্যান্ড নিয়েছেন। আমাদের সময় এসে রহমান কি আব্দুর রহমান মানে বাংলা ভাই, তারপরে আরো যারা আছে সাম্প্রদায়িকতার চরমপন্থী যারা আছে, তাদেরকে সেদিন স্ট্যান্ড নিয়েছিল, সেদিন করেছিল। এটা বেগম খালেদা জিয়ার সরকার শুধুমাত্র করতে পেরেছে। যাও, অনেক কথা বলা হয়ে গেছে। আমি সাংগঠনিক কথাবার্তা আমাদের এখানে অনেকেই বলেছেন। সাংগঠনিক ব্যাপারে আমি 2022 ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছি। তারপর থেকে 2টা অঙ্গ সহযোগী সংগঠন আর 9টা অঙ্গ সংগঠন, এই 11টা সংগঠন হচ্ছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বলতে আমরা এই বুঝি। আমরা ফটিকছড়িতে জীবনে ওনারা বলেছেন কোনোদিন কিন্তু আমাদের দেখিনি। আজকে ফটিকছড়িতে 18টা উপজেলা ইউনিয়ন, 18টা ইউনিয়নের কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন আমাদের ইউনিয়ন কমিটি আছে, আহ্বায়ক কমিটি আছে, এবং সমস্ত ইউনিয়নের কিন্তু আমাদের মাত্র জাস্ট কয়েকটা ওয়ার্ড ছাড়া 163টা ওয়ার্ডের মধ্যে প্রায় সমস্ত ইউনিয়নে কিন্তু আমাদের ওয়ার্ড কমিটি হয়ে গেছে, যেটা কোনো সময় চিন্তাই করা যায়নি। আমাদের 11টা অঙ্গ সহযোগী সংগঠন গঠিত হয়েছে না শুধুমাত্র, তাদের নেতৃত্বে অনেকগুলো ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি তো হয়েই গেছে, ওয়ার্ড কমিটি পর্যন্ত অনেকগুলো হয়ে গেছে। এটি কিন্তু আমাদের নেতা কর্মীদের প্রত্যক্ষ পরিশ্রম। আমাদের বিশেষ করে বলতে হয় আমাদের সদস্য সচিব প্রাণান্তভাবে ছুটে বেরিয়েছে এই কমিটিগুলো করার ব্যাপারে, জহির আজম চৌধুরী, আমি তাকে ধন্যবাদ জানাই। যাও, এগুলো এমনি বলার জন্য বলা। আর ভবিষ্যতে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবো। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা তো শেষ হয়ে গেছেন বোধহয়। শেষ বিএনপি হয় নাই, শেষ বিএনপি কোনোদিন হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাত ধরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যেই সংগঠন সেদিন গঠিত হয়েছিল, আজীবন এই সংগঠন থাকবে যতদিন পর্যন্ত বাংলার মানুষ টিকে থাকবে, যতদিন পর্যন্ত ধান খেতে ধানের শীষ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি থাকবে মানুষের পাশে। আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আজকে বিশেষ করে খাওয়া দাওয়া আপনারা কেমন করছেন? আমি খুব ভালো খাইতে পারিনি।